ফরিদুর রহমান, বিখ্যাত সাংবাদিক। বিখ্যাত সাংবাদিকরা একটা সময় একটু ব্যাকফুটে চলে যান, এটা হয়ে থাকে আমাদের মিডিয়ার নিয়মে। যদিও মিডিয়ার এই নিয়মটা কোনো ভালো নিয়ম না, খারাপ নিয়মে এটা হয়ে থাকে। বিখ্যাতদের অখ্যাত করে দেওয়া, বিখ্যাতদের কুখ্যাত করে দেওয়া, বিখ্যাতদের ঠেকিয়ে দেওয়া, ডাউন করে দেওয়া, এই সবই আমাদের মিডিয়ায় চলে। যখন 2007 সাল একটা বিরাট টানাপোড়েন চলছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থায়, ঠিক সেই সময় মারদাঙ্গা কিছু রিপোর্ট করেছিলেন বাংলাদেশ টেলিভিশনে, কারণ তখন বাংলাদেশ টেলিভিশন স্বাধীন ছিল। এরপরে নাই, এই টেলিভিশন ওই টেলিভিশন করতে করতে এখন জিটিভিতে কিছু শুনবো, কেমন কাটলো তার দিনগুলো। আসলে বলতে কি, আপনি তো যাই বলেছেন সবই ঠিক, কিন্তু ভেরি ইন্টারেস্টিং হলো বাংলাদেশের দুটা জনপ্রিয় অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের ছিল সে সময়ে। একটা হলো ইত্যাদি, একটা হলো পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত অনুষ্ঠানটা উপস্থাপন করতেন সেই বিখ্যাত সাংবাদিক সৈয়দ বোরহান কবির। আমাদের এই অনুষ্ঠানটা বন্ধ করে দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং এটা। পরিপ্রেক্ষিত নাই, চলতেছে ইত্যাদি। ইত্যাদি এখনও চলমান, এখনও আছে, মানুষ দেখতেছে, খুব জনপ্রিয় অনুষ্ঠান। তারপরে 2007 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসেন বাংলাদেশে, তখন আবার বাংলাদেশ টেলিভিশন থেকে আমাদেরকে ডাকে। আমরা তখন আবার সেই পরিপ্রেক্ষিত নামে চালু করতে পারবো না, এটা একটা ওদের দিক নির্দেশনা ছিল। আমরা তখন প্রতিক্ষণ নামে আরেকটা প্রোগ্রাম চালু করি। সেটা প্রতিদিন আপনার প্রতি সপ্তাহে একবার অন এয়ার হতো, মাসে 4টা পর্ব। সেটা সৈয়দ বোরহান কবির উপস্থাপন করতেন, আর ফিল্ড রিপোর্টিংগুলো করতাম আমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিক্ষণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের বিষয় মাদকাসক্তি। আজকাল পত্রপত্রিকা খুললেই আমরা বিভিন্ন মাদক বিরোধী অভিযানের কথা দেখতে পাই। আমরা দেখছি যে মাদক বিরোধী অভিযান চলছে এবং বেশ কিছু মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এই অভিযান কি মাদক মুক্ত একটা সমাজ তৈরি করতে পারবে, নাকি এটার জন্য প্রয়োজন অন্য কিছু, আরো বেশি কিছু? সেই আলোচনায় খুঁজে বের করার চেষ্টা করব আমরা আজকের এই অনুষ্ঠানে। চলুন আমরা অনুষ্ঠান শুরু করি। আপনাকে প্রথমে এই অনুষ্ঠানে স্বাগত। আমাদের অনুষ্ঠানে কিছু ভুক্তভোগী দর্শক এসেছেন এবং যারা বিভিন্ন মাদকাসক্তির কারণে বিভিন্ন রকম হয়রানি এবং বিভিন্ন রকম দুর্ভোগের শিকার, তারা আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমরা প্রথমেই একটা প্রতিবেদন দেখব আমাদের মূল ভাবনা নিয়ে অনুষ্ঠানের। এই প্রতিবেদনটা দেখার পর আমরা অনুষ্ঠানটা শুরু করব। বাংলাদেশে মাদকের সর্বনাশা ছোবলে যুব সমাজ আজ বিপর্যস্ত। এর ছোবল এখন শহর থেকে গ্রামেও পৌঁছেছে তৃণমূল পর্যায়ে। অথচ মাদকদ্রব্য রোধে সরকারের কঠোর ভূমিকা লক্ষ্য করা গেলেও জনসচেতনতার অভাবে তা রুদ্ধ হয়ে পড়ছে। সঠিক দিক নির্দেশনা এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অপ্রতুল হওয়ায় মাদকাসক্তরা হতাশ। আমার চেয়ে নিচা কোয়ালিটি মানে ছোট ভাই বেরাদাররা, তারাও আমাদের দেখে দেখে নেশা শিখতে হয়। আমাদের কাছে খারাপ লাগে না। আমারও তো একটা ছোট ভাই আছে, বড় ওই তিনিও নেশা করবে, তখন আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে? আমাদের মানে এমন একটা ব্যবস্থা করেন জানি আমরা 6 মাস না 1 বছরই জানি থাকবো, জানি সুস্থ হয়ে মহল্লাবাসীকে দেখাইতে পারি না এককালে ড্রাগস করছি, এখন আমরা সুস্থ আছি। কারণটা জাস্ট আমরা বুঝতে পারিনি গা, যেটা এত বড় ঘনাই যাবো গা। বুঝছিলাম যে একদিন নেই আর নিমু না, তাই যেদিনকে নিছি সকাল 10টা বাজে নিছি, আর পরের দিন সকাল 10টা বাজে খারাপ লাগতেছে, আবার ওই টাইমে নিচ্ছি। মাদকাসক্তদের জন্য সারা দেশে হাতে গোনা কয়েকটি সরকারি চিকিৎসা কেন্দ্র থাকলেও আসন সংখ্যা খুবই সীমিত। এই সুযোগে দেশের বিভিন্ন স্থানে বেসরকারি উদ্যোগে কিছু হাসপাতাল গড়ে উঠেছে। তবে এগুলোর চিকিৎসা ব্যবস্থা নিম্নমানের, ফলে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে অনেক মাদকাসক্ত ভালো হতে চাইলেও তা সম্ভব হয়ে ওঠে না। আমরা অনেক চেষ্টা করছি, আমি ভালো হওয়ার লেগে আবার ফেরত গেছি মেডিকেল আইন না, অফিস থেকে মেডিকেল আইন নাম ফালাই তুই আবার গেছে গা অফিস থেকে। তা আমরা কি করবো? স্লিপ করছি যে কোনো একটা কারণবশত,
তারপর আমি নিজের ভুল বুঝতে পারছি, তারপর আমার চিকিৎসা দরকার। আমার পরিবার আছে, ফ্যামিলি আছে, তারা আর কি যখন ও বাসা আমাকে আর কি চোখে দেখতে পারতো না, তখন আমি ওই লজ্জাটার কারণে আমি আবার চিকিৎসার জন্য আসছি। আমি এটি কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। রাজধানীর তেজগাঁওয়ে সরকারিভাবে এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। এখানে প্রতিদিন মাদকাসক্তরা আসেন চিকিৎসা নিতে, কেউ একা, আবার কেউ কেউ আসেন অভিভাবকদের সঙ্গে নিয়ে। আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে অনেককেই ফিরে যেতে হয়। বিয়া করছি, ওই বউ যৌতুক কেসে আমারে ওর বাপের দিয়া জেল খাটাইছে, আসলে একটা টাকা লই নাই, জেল 2বার খাটাইছে। এই কারণে আরো আমি নষ্ট হইলাম, এই দুঃখ। আরো মা বাবা বোনও তালে চলে, পোলারে দামি দেয় না। পোলা যদি যায়, চিকিৎসা করলাম কয়েকবার, চিকিৎসা করে বাসা গেলাম, বাসা যায় আমারে কোনো গ্যাস দেয় না, বের করে দিল। ওই রাস্তাঘাটে এসে আবার ওই পথে নামতে হয়। আমার মেয়ে আমাকে বলছে যে আব্বু আমি স্কুলে যাই, কেউ যদি আমাকে বলে যে তোমার আব্বু হিরোইন খায়, তুমি হিরোইন খায় মেয়ে, তখন আমি কিভাবে তাকেই করব, আমি কিভাবে সেই স্কুলে যাব। এই কথা শোনার সাথে সাথে তখন আমার ভিতরে বিবেকে জায়গা দিছে যে অবশ্যই আমার জন্য আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, যার কারণে আমি ট্রিটমেন্টের জন্য আসছি, সুস্থতার জন্য আসছি। মাদকাসক্তি একটি মানসিক ব্যাধি। প্রতিরোধই হলো মাদকমুক্ত সমাজ গঠনের পূর্ব শর্ত। সেজন্য প্রয়োজন জাতীয় সচেতনতা। আমাদের এখানে একজন অতিথি এসেছেন, যার পরিবার প্রচন্ড দুর্দশাগ্রস্ত, তাদের একজন মাদকাসক্ত। আমার একটা বড় ভাই, সবার বড়, সে মাদকাসক্তিতে প্রায় 5-6 বছর ধরে আসক্ত, কিন্তু তার জন্য অনেক চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসাধীন থাকাকালে কিন্তু ভালো থাকে, কয়েকদিন ভালো থাকার পর আবার সেই নেশাতে আসক্ত হয়ে যায়। কিভাবে ওকে মাদকাসক্তি থেকে ফিরানো যায়? ভাইকে যদি আমরা রোগী হিসাবে দেখি তাহলে একটু সহজ হবে। যদি আমরা মনে করি ও একটা অপরাধ করছে, মানে আমাদের কষ্ট দিচ্ছে, এইভাবে দেখলে কিন্তু হবে না। বেসিক্যালি কি হচ্ছে, ও হেল্পলেস, পারছে না। এমন হতে পারে যে ইচ্ছা করে করছে, অনেকে মনে করে যে এটা মানে ওর দুষ্টামি বা মানে ইচ্ছা করলেই করতে পারে। স্যার, আমাদের এই যে সরকারি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো, মানুষের মধ্যে যারা, আমরা এই অনুষ্ঠানটা করতে যে যারা আক্রান্ত, তাদের পরিবারদের সাথে কথা বলে দেখেছি, একজনও স্যাটিসফাইড নয় কোনো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উপরই, তারা সন্তুষ্ট নয় এবং তারা কখনোই এখন আর তারা বিশ্বাসই করে না যেগুলোতে গেলে কিছু হয়। ভেরি রাইট। হ্যাঁ, এই জায়গাটা কেন, এই যে আস্থাহীনতা তৈরি হচ্ছে, এই আস্থাহীনতা একটা ভয়াবহ দিকের পরে তো মাদকাসক্তি কেন্দ্রে যাওয়াই বন্ধ করে দেবে মানুষজন। না, এটার মূলত দুইটা কারণ আছে। আমি প্রথমে সরকারিটাই ধরি। সরকারিটা হয় কি, এটা তো বিনা পয়সা চিকিৎসা, মূলত কিছু পেইং বেড আছে, যারা গরিব মানুষ তাদের জন্য বিনা পয়সা চিকিৎসা। সেখানে একটা লিমিটেশন থাকে, হয়তো 100 বেড আছে, তো 100 বেডের মধ্যে হয়তো 5000 রুগী আছে, তাকে ছেড়ে দিতে হয় 14 দিনের মধ্যেই, একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে ছেড়ে দিতে, অন্যদের সুযোগ দেওয়ার জন্য। কিন্তু দ্যাট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ওই পিরিয়ডটা যথেষ্ট নয়। এবং সেই রিহেবিলিটেশন প্রোগ্রাম যেটা, মানে পরবর্তী ফলো আপটা, সেটা ফলো আপ হয় না ঠিক মতো, রুগীরাও আসে না, আত্মীয় স্বজনও গুরুত্ব মনে করে না, এবং ফলো আপটা খুবই আনস্যাটিসফ্যাক্টরি। এই কারণে এদের রিল্যাপস রেটটা অনেক বেশি। এই ধরনের ফলো আপটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে হয়, যাতে কাজকর্ম করতে পারে, তাদের সামাজিকভাবে অকুপেশনাল এফেক্টটা যাতে চালিয়ে যেতে পারে। কেন সত্যিকারের অর্থেই দে নিড হেল্প। এবং অনেক সময় এটা সাবস্টিটিউট যেটা থাকে অ্যান্টিডোট দিয়ে যদি না করা যায়, তখন সাবস্টিটিউট ড্রাগ কিছুটা দিতে হয়, যেটা সহনীয় পর্যায়ে থাকে, সামাজিক ক্ষতিকর প্রভাব ফেলে না, এবং কাজকর্ম করে তারা নিজেদের রক্ষণাবেক্ষণ করতে পারে, দায়িত্ববোধ নিতে পারে। সেই পর্যায়টা আমাদের দেশে গড়ে ওঠেনি। এটা একটা ফেলিওরের একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, যারা ক্লিনিকে যায় তাদের এইভাবে ওই যে উইথড্রয়াল পিরিয়ড 6 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ থাকে, তারপর আর্থিক কারণে বা যে কোনো মানে সম্ভব হয় না, বাস্তবে এটা সম্ভব হয় না, তখন তারা নিয়ে যায়, রুগীদের নিয়ে যায় বা রুগীরা চলে যায়, থাকতে চায় না। তো সেখানে গিয়ে যে পরবর্তী ফলো আপটা ঠিক মতো হয় না। আমার ভাই নেশাগ্রস্ত, সে গাঁজা, হিরোইন, ফেন্সিডিল সবকিছু ব্যবহার করে নেশার জন্য। তাকে সুস্থ করার জন্য আমরা অনেক চেষ্টা করছি, অনেক মাধ্যম পন্থা অবলম্বন করছি, তাতেও কাজ হয় নাই। এখন সে সুস্থ হইতে চায়, ভালো হইতে চায়, এবং আমরাও তাকে সুস্থ করতে চাই, কিন্তু সুস্থ করতে গেলে দেখা যাচ্ছে টাকা পয়সার ব্যাপার স্যাপার, সেটাও আমাদের এখন, তাই সে আমাদের উপর এত অত্যাচার করছে এবং এই ফ্যামিলির উপর এত চাপ সৃষ্টি করছে যে আমাদের ফ্যামিলিটা আর্থিক অবস্থা এখন দুর্বল হয়ে পড়ছে। আমাদের বোনের যেটা বক্তব্য হলো, তারপর ওনার যেটা বক্তব্য, সব জায়গায় দেখা যাচ্ছে যে বারবার চিকিৎসা করানো হচ্ছে, তারপরও তারা সুস্থ হচ্ছে না। এখানে কিন্তু
পরিবারের দিক থেকে যেটা আছে, যথেষ্ট পরিবারের কিন্তু support অনেক দেওয়া আছে। অনেক সাপোর্ট আছে। এই যে বোন বললো তারা ব্যবসার জন্য টাকা পয়সাও দিয়েছিল, দিয়েছিল, ওরা এখন ওদের মানে টাকা পয়সা দিতে দিতে ওরা প্রায় নিঃস্ব হয়ে গেছে। এই জায়গাটায় আপনারা চিকিৎসকদের কতটুকু ব্যর্থতা এবং বা কি বলবেন আপনারা? এখানে দুটো জিনিস আছে। আমরা যেটা দুইটা ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শর্ট টার্ম ডিটক্সিফিকেশনটুকু শুরু হচ্ছে, ড্রাগের টক্সিক এফেক্টটা ছাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তী পর্যায়ে যে ফলো আপটা সেটা হচ্ছে না। আমাদের দেশে যেটা সম্ভব সেটা হলো যে এই যে এখন এখানে একটা করেছে আমাদের আপন বলে, বেশ ভালো ফিলান্থ্রপিক, ওরা মিশনারি ইয়ে থেকে পায়, খরচপত্র পায়, ওদের পক্ষে এটা সম্ভব, কেননা তাতেও বেশ মানে কিছু খরচ দিতে হয়। তো এটা অনেক পরিবারই অ্যাফোর্ড করতে পারবে না। যে কোনো কাজে যদি আপনার একটা লং টার্ম রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম না নেওয়া হয় তাহলে ট্রিটমেন্টটা এরকমই আমি এই যে হবে। ট্রিটমেন্টের কথাটা একটা জিনিস দেখেছি, যারা তো ধনী তারা প্রথমত হচ্ছে যে এই জাতীয় নেশায় আসক্ত হয় না, তারা তো উপরের নেশায় আসক্ত হয়, তারা 5 স্টারে যায়, অন্য জিনিসপত্র আসক্ত হয়, এবং তাদের যদি কোনো প্রবলেম হয় তারা ওই আমেরিকায় যে ট্রিটমেন্ট করবে, এরকম ধনী বাংলাদেশ আছে। কিন্তু আপনাদের চিকিৎসার যে কাঠামো বা যে নিরাময় কেন্দ্রগুলো আছে, কোনোটাই গরিব মানুষের দিকে তাকিয়ে করা হয় না কেন? হ্যাঁ, না, এটা দুটো জিনিস আছে। একটা হলো যে করা হয় না বললে ভুল হবে, করা হয়, কিন্তু কথা হলো যে ইট কস্ট মানি। আপনি যদি এখন যেই ফর্মুলা অনুযায়ী যে নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য অধিদপ্তরের যে নিয়ন্ত্রণ, কতজন কত স্কোয়ার ফিট হতে হবে, কত ডাক্তার থাকতে হবে, কত নার্স থাকতে হবে, কি কি ফ্যাসিলিটিস থাকতে হবে, এটা করতে গেলে ওভারহেড কস্ট বেড়ে যাবে। আমি এটা দিয়ে জাস্টিফাই করছি না, গরিবের জন্য করা যেতে পারে। সেখানে হয় গভর্নমেন্ট সাপোর্ট থাকতে হবে, না হয় ভলান্টিয়ার এজেন্সির সাপোর্ট থাকতে হবে। চিকিৎসার যে মূল ইয়েটা, অর্থকরী দিকে আমি বাদ দিলাম, ধরেন কেউ যদি বিনা পয়সায়ও করতে চায়, কোনো অলাভজনক প্রতিষ্ঠানও করতে হয়, তাহলেও কিন্তু এটার পিছনে একটা যথেষ্ট খরচ হয়। তার মানে এই যে এরা যে ওনার যে ভাইটি একবার এই হাসপাতালে থাকলো 2 সপ্তাহ, আর একটা আবার 3 মাস পরে থাকলো, তার কিন্তু খরচগুলো অনেক হচ্ছে, কিন্তু ইট ইজ ইনসিগনিফিক্যান্ট। এবং এই খরচটা কিন্তু পরিবারের খরচের তুলনায় একেবারেই কম। কিন্তু আমাদের দুর্ভাগ্য একটাই যে আমরা এই ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার, যেমন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, আমি একজন অ্যাডভাইজার হিসেবে আছি, তো সেখানে যদি আপনারা ট্রিটমেন্ট করে ছেড়ে দিলে এটা অসম্পূর্ণ থাকে যাচ্ছে। যদি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা সাকসেসফুলি না করা যায় তাহলে কিন্তু এই ধরনের থিওরিটিক্যাল কথা বাদ দিয়ে আপনি যদি একদম স্পেসিফিক বলেন যে আমি পুনর্বাসন বলতে কি করা উচিত, আমার ভাই মাদকাসক্ত, আমার ভাইকে আমি চিকিৎসা করে নিয়ে আসলাম, এখন আমি কি করব তার সঙ্গে? ও তো আদরের কম করেনি, উনিও তো আদরের কম করেনি। একটাই উপায়, এটা হলো যে ওদের লং টার্ম বেসিসে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে সেট আপ করতে হবে। এই প্রোগ্রামটার মধ্যে ডাক্তার থাকবে, সাইকোলজিস্ট থাকবে, সোশ্যাল ওয়ার্কার থাকবে, অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, তাদের উদ্বুদ্ধকরণ করতে হবে জীবনবোধ সম্বন্ধে, রিলিজিয়াস গ্রুপ থাকবে। এবং এরকম কোন প্রতিষ্ঠান কি আছে বাংলাদেশে? এখন 2-1টা হয়েছে। তার মানে আসলে একটা লোক যদি মাদকাসক্ত হয় তাহলে পার্মানেন্টলি সে রিকভার হওয়ার সম্ভাবনা বাংলাদেশের বাস্তবতায় এখনো খুবই ক্ষীণ। এবং এই যে ধরেন অনুসর অনেক সময় ইয়েতে আসে যে গান গায় মেয়েটি অনেক ধনী ছিল জন্য হয়তো তার মানে যারা আমরা গরিব তাদের আসলে এটার কোনো চিকিৎসা, এই যে 6 মাসের চিকিৎসা যদি নিতে হয় এটা স্পেশাল প্রোগ্রাম করতে হবে। আমার ছেলেটা গত আগস্টের 8 তারিখে নিজেই ঘরে আগুন দিয়ে পুড়ে যায়। আমার পাশে আছেন আমার গেস্ট আব্দুল মজিদ সাহেব, ওনার কাছে আমি চিকিৎসার জন্য নিয়ে যাই। তারপর উনি পরামর্শ দেন যে না, আমার এই চিকিৎসা হবে না, আপনি ওকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এইভাবে নিয়ে আমি টাঙ্গাইল এনে ওর সুস্থতা মানে 2-2.5 মাস চিকিৎসার পর ওকে আমি বাড়িতে নিয়ে যাই। মানে একা থাকতে খুব ভালোবাসে, আর কথা খুব কম বলে। ও শুয়ে আছে তো শুয়ে আছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। তো ওনার ছেলে যেটা বললেন যে বর্তমানে যে আছে, হয়তো দেখা যাচ্ছে ওর একটা কোমরবিড ডিজিজ প্রসেস, একা থাকে, কারোর সাথে মিশতে পারে না, সামাজিক দক্ষতা কম, এটা অন্য একটা অসুখের লক্ষণ। কিন্তু মাদক যদি সহজলভ্য হয়, মাদকের প্রাপ্যতা যদি থাকে, তাহলে পরে যতই আমরা মানুষকে সচেতন করি না কেন, যতই আমরা করি না কেন, খুব সাকসেসফুল হবে না। তাহলে এই জায়গাটায় আপনার বক্তব্যটা কি? আমরা জানি কোথায় কোথায় বিক্রি হচ্ছে, কতগুলো পকেট আছে ঢাকা শহরের জন্য, কতগুলো পকেট আছে সবখানে, সবাই জানে। প্রত্যন্ত গ্রামে গঞ্জে তো চলে গেছে, গ্রামে গঞ্জে। এখন এটার এই যে প্রসারটা, এটা দুটো জিনিস মনে রাখতে হবে। এটার ওই যে আমি বললাম কিছু কিছু উত্তেজনা, রোমাঞ্চকর অনুভূতি, কৌতূহল, দেখি না কি হয়, এই যে প্রবণতা মানুষের মধ্যে আগেও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এটা নিয়ন্ত্রণ করতে গেলে সব দেশে এখন চিন্তা করেন। আপনার কি মনে হয় যে প্রিভেনশন, একটা যে ছেলে যখন মাদকাসক্ত হয়ে যায় তখন আপনার এতক্ষণে যে বক্তব্য আমি যতটুকু বুঝলাম, একটা মাদকাসক্ত হয়ে গেলে সেটা বন্ধ করা খুব কঠিন,
অনেক কঠিন এবং একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, দীর্ঘমেয়াদী। কিন্তু তার আগে হলো যে সে যেন মাদকাসক্ত না হয় সেটার জন্য কি করা, প্রিভেনশনটা কত ইম্পর্টেন্ট। আমি আমার ছেলেকে খুব ভালোভাবে বুঝালাম, খুব ভালোভাবে এগুলাম, কি সে বন্ধুদের কাছে গেল, সে খেলতে গেল বা কোথাও গেল, যে সে দেখলো যে সহজে ফেন্সিডিল পাওয়া যাচ্ছে বা সহজে যেগুলো মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে, তখন সে কি করবে? এখন এটা এইভাবে মনে রাখতে, স্ট্রং একটা মানসিক শক্তি না থাকলে, মানসিক শক্তি না থাকলে হয় না। এখানে কতগুলো পার্সোনালিটি প্যাটার্ন আছে যারা মোর ভালনারেবল। একটা হলো যারা প্যাসিভ ডিপেন্ডেন্ট টাইপ অফ পার্সোনালিটি, অর্থাৎ যে বন্ধুরা যদি একজন চাপ দেয় সেটা মেনে নেয়, অর্থাৎ তার যদি ইনএডুকেশন থাকে সে মেনে নেয়, অর্থাৎ হাজার হাজার ছেলে মেয়ে স্কুলে পড়তেছে, এফেক্টেড তো হচ্ছে কয়েকজন মাত্র, তবু সেই কয়েকজনই তো গুরুত্বপূর্ণ। যে এফেক্টেড হচ্ছে ওনার পরিবারের জন্য, সে ওনার পরিবারের জন্য ওই ছেলেটি গুরুত্বপূর্ণ, একজন হলেও তো আমাদের ক্ষতি। আমি বাইরের বিভিন্ন দেশে দেখলাম যে প্রিভেন্টিভ কাউন্সিলিং এটা আলাদা জিনিস, আলাদা ইয়ে হয়, এবং একটা সার্টেন এজে আসলে গার্জিয়ানরা ছেলেদেরকে নিয়ে যায় সো দ্যাট ছেলেটা যেন কখনো ড্রাগ এডিক্ট না হয়, তাকে প্রিভেন্টিভ কাউন্সিলিং করা হয়। আমাদের দেশে তো এরকম কিছু আছে, আমাদের দেশে আমরাও শুরু করেছিলাম নটরডেম কলেজে, এই ধরনের স্কুল কলেজে আমরা গিয়ে বক্তব্য রাখতাম, এক্সপোজার দেওয়া হতো। আমেরিকা একটা প্রোগ্রাম, আমি যে প্রোগ্রামটার কথা বলছি, সেখানে স্কুলে যে 10 and above ছেলে মেয়েদের একদম রুটিন মেথডে কাউন্সিলার্স আছে, ওরা এমনকি পুলিশকে ট্রেনিং দেওয়া হয়। সেটা কেন ইয়ে হচ্ছে না, জনপ্রিয় করা হচ্ছে না? জনপ্রিয় করার পেছনে তো দুটো কারণ আছে। যেমন স্কুলে আপনি যদি ভিকারুননিসা স্কুলে যান, তারা তো অ্যালাউ করবে না, পছন্দ করবে না এই জিনিসটা। আমাদের স্কুলে এই প্রবলেম নাই। আমার এক বড় ভাই নেশাসক্ত আজকে থেকে প্রায় 10-15 বছর। তো স্যার আমরা গরিব, তেমন ইয়ে নাই, এই জন্য আমরা চিকিৎসা করাইতে পারিনি। এখনো স্যার ও করতেছে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য ওকে আমরা ধরাই দিতেছি, কিন্তু পারতেছি না। চিন্তা করেন গ্রামের মানুষগুলো সন্ধি গাইবান্ধা, এদের তো মানে মদ খাবে এটা কল্পনাই করা যায়নি, কিন্তু তারা তো করছে, খাচ্ছে। এখন এই ধরনের কাজে লিপ্ত হওয়া বা এই ধরনের প্ররোচিত হওয়ার পেছনে ওই এক ধরনের মন মানসিকতা কাজ করে। আপনার 4 ভাই আছেন, আর কেউ যাচ্ছেন, ওই একজনই যাচ্ছে। এখন এর পিছনে সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, তার আপব্রিঙ্গিং এর ফ্যাক্টর আছে, তার সোশ্যাল এক্সপোজারের প্রশ্ন আছে, সে নিজের জীবনকে কিভাবে দেখে সেটা আছে। একজনের ব্যক্তিত্বের ধরনটা আসলে এটা একটা কমপ্লেক্স জিনিস। একটা এরকম গরিব পেশেন্টদের জন্য কি কোনো ব্যবস্থা আছে আপনি জানার মধ্যে? আপনি কি প্রেসক্রাইব করবেন যে সে কোথায় গেলে একটা ন্যূনতম মূল্যে? এবং এটা মূল দায়িত্ব কিন্তু সরকারের, এটা পারবে না কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যদি কোনো সাপোর্টেড বাই এদের এনজিও অথবা গভর্নমেন্ট ফান্ড অথবা মানে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস এই ধরনের কিছু না হলে পারবে না। আমার ছেলে প্রায় 9 বছর থেকে সে মাদকাসক্তি। সে প্রথমে বিড়ি ধূমপান থেকে শুরু করে এবং গাঁজা, হিরোইন, এক পর্যায়ে সে ড্রাগও নিত। এর মতো অবস্থা আমরা ওকে অনেক চিকিৎসা করাইছি, ওই তাবলিগ জামাতে পাঠাইছিলাম এবং প্রথমে তাকে সোপর্দ করেছিলাম থানায়। তারপরে সেখান থেকে 2-3বার তাকে থানায় রাখা হয়। তারপরে আলফাতা, সৃষ্টি, তারপরে আলফাতা, এরকম মাদকাসক্তিতে রাখি দীর্ঘ প্রায় 3 বছর। ওই হয়তো 5 মাস 6 মাস বা 2 মাস 3 মাস একটা কন্ট্রাক্টের মাধ্যমে রাখতেছি, অনেক টাকা সেখানে ব্যয়। ওখান থেকে বের হয় হয়তো 2 মাস ভালো থাকতেছে, কি 1 মাস আবার সে একই অবস্থা। একটা জিনিস দেখছি যে আমরা সবাই এখানে যারা আসছেন আমাদের অনুষ্ঠানে, সব পরিবারগুলো যথেষ্ট নিপীড়িত এবং তাদের একটা বিষয় আপনি দেখেছেন যে অনেক দিন ধরে তারা ড্রাগ এডিক্টেড হয়েছে। সো আজকের আমাদের এই অনুষ্ঠানে তারা তাদের ইয়েতে আসছে, এখানে কি আমরা কোনো একটা শেষ চেষ্টা বা আপনি স্পেসিফিক্যালি বলবেন তাদের 1, 2, 3, 4 করে কি কি করলে এই জায়গা থেকে তারা একটু বেরিয়ে আসতে পারবে? এটা যদি একটু I wish I could do that স্পেসিফিক্যালি যদি বলতে পারতাম আমার ভালো লাগতো করতে পারলে, কিন্তু আমি তো বহুদিন যাবত এই ফিল্ডে কাজ করছি। তো আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে আমাদের দেশে যেটা একটু আগে বললাম, চিকিৎসাটার প্রথম ধাপে আমরা ছেড়ে দিচ্ছি। দ্বিতীয় কথা হলো যে আমাদের সমাজ ব্যবস্থায় যেটা অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগস এখন খুব বেশি হয়ে গেছে, এবং তার চেয়ে বড় কথা হলো যে এটা যারা ব্যবসাটা করে তাদের জন্য এটা খুব লাভজনক ব্যবসা হয়ে গেছে। ড্রাগের এফেক্টে প্রভাবে ফেলে তার মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ সব বিনষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমরা 2 জন পেলাম যারা বলেছেন যে ছেলেকে তবলিগে পাঠিয়েছেন। আমাদের ইয়াং জেনারেশন মনে করে যে তবলিগ বা এই সবগুলো হলো ব্যাকওয়ার্ড এবং আনস্মার্ট, এবং তখন তারা দেখে যে এই ছেলেটা আনস্মার্ট, আমি স্মার্ট হব। এবং আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে একটা বড় অংশ ইয়াং টিনেজ ছেলেপেলেরা স্মার্ট হওয়ার জন্য কিন্তু ড্রাগে এডিক্টেড হয়।
এটা সত্যি কথা। স্মার্ট হওয়ার জন্য না, দেখি না কেমন লাগে, প্রথম কথা কিউরিওসিটি, দ্বিতীয় কথা হলে জোড়া নেয় আমি নিলে কি হয় সেটা। আর একবার যখন ড্রাগ নিয়ে যায় তখন ওই ড্রাগের এফেক্টটা বায়োকেমিক্যাল এফেক্ট হয়ে যায়, নিউরোট্রান্সমিটার এফেক্টেড হয়ে যায়, অর্থাৎ ডোপামিন, নরএফিনেফ্রিন গুলো প্রভাবিত করে। ভুক্তভোগী পরিবারগুলো এখন কি করা উচিত? এই ভুক্তভোগী পরিবারের জন্য একটাই আমার সাজেশন হবে, সরকারি পর্যায়ে যদি রিহ্যাবিলিটেশন করা হচ্ছে, এখানে বোধহয় 100 বেডের জায়গায় 400 বেড করা হচ্ছে, অন্যখানে, অর্থাৎ ফার্স্ট স্টেপটা ট্রিটমেন্টের পরে সেকেন্ড স্টেপে যেতেই হবে। এবং সেখানে যদি সরকার না পারে, সমাজ সচেতন ব্যক্তিরা যদি এগিয়ে আসে, সেখানে সাপোর্ট দরকার। আমাদের দেশে থেকে ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করে, ব্যাংককে গিয়ে চিকিৎসা করে, কিন্তু আমাদের সমাজে এই মুহূর্তে আমার একজন রোগী আছে যারা এখানে না করে ব্যাংককে চিকিৎসা করবে। যেখান থেকে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, যেটা কতটা অপরাধ এবং কতটা অসুখ, সেই জায়গাটায় আমরা এখনকার যে অভিযানটা চলছে, মাদকাসক্তি বিরোধী অভিযান যে চলছে, সেই অভিযানে যারা অধিকর্তা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সেই রিপোর্ট আমরা একটু দেখে নিই, তারপর আমরা এই সমাজকে রক্ষা করতে হলে মাদক দ্রব্যকে মানে যাতে এটা সরিয়ে না পড়ে, এটা ব্যবহার না হয়, এটা প্রিভেনশন করতে হবে। এবং এটা করতে হলে তো শুধু আমরা মানে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পারবে না। আমার মতে যে এই সমস্ত স্কুল কলেজগুলোতে, সমস্ত ইউনিভার্সিটিগুলোতে এখন ব্যাপকভাবে প্রচারণা করা দরকার। আমাদের এর উপরে ক্লাস নেওয়া দরকার। এরপরে আমি তো আমার এলাকায় আমার যে সমস্ত অফিসার আছে তাদেরকে গতকাল থেকে আমরা ব্রিফ করছি যে প্রত্যেক জায়গায় ইন্টারাকশন গড়ে তুলতে হবে, প্রত্যেকটা স্কুলের সাথে, প্রত্যেকটা কলেজের সাথে, প্রত্যেকটা হাই স্কুলের সাথে, যে ওখানে আমাদেরকে কিছু সময় আমরা তাদের কাছে চাইবো যে ওই যে যারা যখন আমাদের বক্তব্যগুলো বলবো, আমাদের বক্তব্যগুলো তুলে ধরবো, মাদকের ভয়াবহতা সম্বন্ধে তাদেরকে ছাত্র ছেলেদেরকে বুঝাবো। এবং যদি কেউ এরকম জড়িত হয়ে পড়ে মাদকের সাথে, তাদের সহপাঠী কেউ, তাকে চিহ্নিত করতে হবে, তাকে আলাদা করে দিতে হবে। কেন একজনের জন্য অন্যজন নষ্ট হয়ে যাবে, এটা তো মানা যাবে না। তাছাড়া আরেকটা হলো, একটা বড় ধরনের দায়িত্ব আছে হলো গার্জিয়ানদের। মানে আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি করছে, এটা দেখার দায়িত্ব আমার। মানে তো মাঝে মাঝে সেখান থেকে কিছু মাদক উদ্ধার করবো, কিন্তু মানে সমুদ্রের উপর থেকে পানি উঠালে কি সমুদ্রের পানি কমে যাবে? আপনি নদীর পানি কি কমে যাবে? কমবে না। কাজে নদীর পানি যেখান থেকে যে মানে এটা স্রোতটা আস্তে আস্তে ওটাকে বন্ধ করতে হবে। এবং ওটাকে বন্ধ করতে হলো প্রথম মেইন কাজ হলো প্রতিরোধ। তা নাহলে আজকে ইয়াবা আসছে, কালকে আমরা যে কি আসবে, ইউ ডোন্ট নো। আপনার ফ্যামিলি কৃষির সাথে জড়িত হয়ে যাবে, ইউ ডোন্ট নো। নষ্ট হওয়ার উপাদানে কিন্তু ভরপুর আমাদের সমাজ। আপনার যে সময় আর আমার সময় এখনকার সময় এক না। কাজে নষ্ট হওয়ার উপাদানগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো থেকে আপনার সন্তানকে আপনাকেই বাঁচাতে হবে। আপনি বক্তব্যের সঙ্গে আপনার দুটো জিনিস, এটা তো দ্বিমত করার কিছু নেই। এটা এখানে যেটা ল এনফোর্সিং অথরিটির যেটা দায়িত্ব, মূলত দায়িত্ব যেটা হলো, যেটা সাপ্লাইটা প্রিভেন্ট করতে। একটা কথা আমি লাস্ট কথাটা দিয়ে আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনার সন্তানকে আপনাকেই বাঁচাতে হবে। আমরা সমাজবদ্ধ জীব। উনি তার মানে কি উনি ব্যর্থ, বা উনি ব্যর্থ, আমার বা ওই মা কি ব্যর্থ? আমার সন্তানকে কি আমি সত্যি সত্যি বাঁচাতে পারবো একা, যদি সমাজ আমাকে? এখানে গুরুত্বপূর্ণ কথা বলেন, একা পারবো কিনা। একা পারবেন তখনই যদি ছেলেটা অসুস্থ না হয়। অসুস্থ এই যে দুটো পর্যায়ে আছে, একটা হলো কিউরিওসিটির জন্য বা ফান লাভিং, ফান সিকিং বিহেভিয়ার হিসাবে, যেমন ইয়াবা দিয়ে একদিন খেলে হয়তো অতটা ব্যাড এফেক্ট হবে না, টাকা পয়সা নষ্ট ছাড়া। কিন্তু এটার সাথে যদি জড়িত হয়ে পড়ে অ্যালকোহল অ্যান্ড আদার ভাইসেস, তখন কিন্তু এটা একা পারবেন না। একা পারা যাবে তখনই যখন সে নিয়ন্ত্রণের মধ্যে আছে, এবং সেই নিয়ন্ত্রণটা যদি সাপোর্টিভ ফ্যামিলি থাকে, ভাই ব্রাদার বা যারা মানে বন্ধু বান্ধব সহযোগী যারা আছে, তারা যদি সবাই মিলে সাপোর্ট করে, তখন সম্ভব হবে। অনেক ধন্যবাদ। আমরা এখন অনুষ্ঠান শেষ করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখলাম যে একবার মাদকাসক্ত হলে সেটা থেকে নিরাময় অনেক কঠিন, তার চেয়ে বরং প্রতিরোধ সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। তাই আসুন মাদকাসক্তি শুরুর আগেই আমরা সচেতন করি, আমরা প্রতিরোধ করি, এবং সমাজে মাদকের ব্যবহার বন্ধ করতে হবে, মাদকের প্রাপ্যতা বন্ধ করতে হবে। সেটা করতে পারলেই আমরা হয়তো মাদক মুক্ত সমাজের কাছাকাছি যেতে পারবো। সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
আমার জানা মতে আমি ওই রিপোর্ট করতে গিয়ে বিভিন্ন সময় আমি বিভিন্ন এই ষড়যন্ত্রের শিকার হয়েছি। কয়েকবার বিভিন্ন সন্ত্রাসীরা আমার মেরে ফেলবে, হত্যার হুমকিও দিয়েছিল, আমার লাশ বস্তাবন্দি করে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে পাঠিয়ে দিবেন, এরকমও হুমকি আমি পেয়েছিলাম। তারপর আমি থেমে থাকিনি, আমি খুব মানে সাহসিকতার সহিত আমি অনেকগুলো স্টোরি করেছি। সেই স্টোরিগুলা এতদিন পাইনি, বিটিভির থেকে একটা একটা করে আমি কালেকশন করতেছি, আর মাঝে মধ্যে দিয়ে একটা মানুষকে ফেসবুকে দিয়ে স্মরণ করে দিচ্ছি। আরও মজার কিছু বাংলাদেশ টেলিভিশনে ফিলার প্রচারিত হতো, সম্প্রচারিত হতো, সেটা সেনাবাহিনী নিয়ে, এনআইডি কার্ড নিয়ে, তারপরে হইলে আপনার ঢাকা যে বার্ন ইউনিট নিয়ে, শিশু শ্রম নিয়ে, এই সমস্ত ফিলারগুলো আমার নিজের ভয়েস দিয়ে করা ছিল। এগুলি প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর টেলিভিশনে প্রচার হতো। সারা দেশে ছবিসহ ভোটার তালিকার কাজ চলছে। এই উদ্যোগের মাধ্যমে একজন সাধারণ নাগরিক তার একটি পরিচয়পত্র পাবেন, যেটা আমি এই দেশের সর্বক্ষেত্রে আমার এটা একটা আইডেন্টিটি কার্ড হিসেবে ব্যবহৃত হবে। আমি এই দেশের নাগরিক, এটা আমার একটা প্রথম, আমার এই পর্যন্ত কিন্তু আমি যে বাংলাদেশের নাগরিক কেউ কিন্তু এই পরিচয় দিতে পারবে না এতদিন পর্যন্ত, কিন্তু এই আইডি কার্ডে আমরা বলতে পারবো যে আমি বাংলাদেশের নাগরিক। ছবিযুক্ত ভোটার আইডি কার্ড ছাড়া তো আমাদের কোনো অস্তিত্ব নাই, আমার কোনো পরিচয় নেই। আমি কে? আমি যাব একজন ওই ইয়ের কাছে, আমি ধরেন আমি একজন জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমি আমার ইয়ের জন্য একটা কি বলে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আমি যাবো ওই চেয়ারম্যানের কাছে। ওই চেয়ারম্যান তো আমার কাছে 10 দিন বসে থাকবে, আমি কেন তার কাছে যাবো? আমি কে? আমি কার ছেলে? ওই চেয়ারম্যান কি জানে? তো এই জন্য আমার যদি আইডি কার্ড থাকে, আমার একটা পরিচয় থাকবে, আমাকে কারোর কাছে যেতে হবে না। এটা অনেক বড় জিনিস, অনেক বড়। না তো এর কাছে দৌড়াও, এর কাছে যাও, ওই চেয়ারম্যানের কাছে যাও, ওইখানে 200 টাকা দাও, একটা ন্যাশনালিটি সার্টিফিকেট নেবো, যার সার্টিফিকেট আমি দেবো, ও আমার কি সার্টিফিকেট দেবে? ভোটার আইডি কার্ড হলে সুবিধা, কারণ এটা রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের এগুলো একটা বেশ ভালো কাজে দিবে। আমরা এই দেশের 16 কোটি মানুষ, তাদের প্রাণের দাবি ছিল ভোটার আইডি কার্ড, ছবিযুক্ত ভোটার আইডি কার্ডের জন্য। এটা আন্দোলন সংগ্রাম হয়েছে এবং এই ছবিযুক্ত ভোটার তালিকার প্রণয়নের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে। আমি বলবো এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, ভূমিকা। আমি একজন নাগরিক হিসাবে আমার আইডি কার্ড এবং আমার পরিচিতি, জাতীয় নাগরিক পরিচিতি, এটার মধ্যে প্রকাশ পাবে এবং জাতীয় জীবনে আমি আমার রাজনৈতিক সুবিধাগুলি, আমার অর্থনৈতিক, সামাজিক সমস্ত সুবিধাগুলি আমি এই আইডি কার্ডের মধ্যে ভোগ করতে পারবো। রাষ্ট্রীয় পরিচয়পত্র বলতে যেটা বোঝায় সেটা ভোটার আইডি কার্ড। আউট অফ ভোটার আইডি কার্ড আমরা পরিচয়বিহীন অবস্থায় থাকবো। সো দ্যাট দিস ইজ দ্য বেটার অপরচুনিটি ফর বাংলাদেশি ভোটার আইডি কার্ড যে পাচ্ছে। আমি যে একজন বাংলাদেশি নাগরিক, হ্যাঁ, বাইরে কান্ট্রিতে যাই আমরা আইডি কার্ড শো করতে পারি না, বাইরের লোকরা শো করে যে তাদের আইডি কার্ড আছে, তো আমার কাছে তখন খুব খারাপ লাগে। এখন তো আমিও শো করতে পারবো যে সি আই এম এ বাংলাদেশি, দিস ইজ মাই আইডি কার্ড। এই পরিচয়ের দরকার আছে, যেমন আগে নাকি এটা মানে পাসপোর্ট করতে এটা খুব কাজে লাগবে, তারপর আমাদের একটা পরিচয় না, এটা অনেক বড় ব্যাপার। এটা আসলে না, এটা সুন্দর সুবিধা নিয়ে আসবে, বিশেষ করে একটা আইডি কার্ডের ফ্যাসিলিটিস দিবে, একটা নাগরিক পরিচয় দিবে। তা আমি মনে করি এটা বাংলাদেশের উন্নত বিশ্বের সাথে এক ধাপ এগিয়ে গেল। সর্বপ্রথম কথা হচ্ছে বাংলাদেশ নাগরিক এবং তার এইটা যারা দুনিয়া সব জায়গায় তার পরিচিতি, আর বিশেষ করে তার যত রাইটস আছে বাংলাদেশে সেগুলো এনশিওর হবে। দেশ জুড়ে এই কাজে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এবং নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে এই কাজ চলছে এক উৎসব মুখর পরিবেশে। নির্বাচন কমিশন আশা করছে আগামী জুনের মধ্যে ভোটার নিবন্ধন ও ছবি তোলার কাজ শেষ হবে। এই কাজ শেষ হলে স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ একটি নির্ভুল ভোটার তালিকা পাবে। এ ব্যাপারে প্রত্যেক নাগরিকই নিশ্চিত। শুধু আমাদের এই নির্বাচন শুধু ভোটার লিস্ট দেখে আমাদের ভোট হইতো, এখন আইডি কার্ড হলে এটা শনাক্ত হয়ে গেল, জাল ভোট হবে না এবং সুনির্দিষ্টভাবে সবাই ভোট দিতে পারবে এবং গ্রহণযোগ্যতা বাড়বে। আইডি কার্ড সবার জন্য এটা ভালো, সঠিক মূল্যায়ন হবে,
পরিচয়পত্রের সঠিক সুষ্ঠু নির্বাচন হবে। না, সব দিক দিয়ে সুবিধা হবে। যেরকম আপনার যে কোনো রাষ্ট্রীয় কাজে আপনি এটা ব্যবহার করা যাবে। তারপরে যে নিজের আইডেন্টিটিটা প্রকাশ পাবে। তারপরে যে ফলস যে ভোটার হচ্ছে, সে ভোটে কোনো ফলস ভোট কেউ দিতে পারবে না। এটা অত্যন্ত চমৎকার। দেশে মানুষ নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য এটা অত্যন্ত আধুনিক এবং বৈজ্ঞানিক। এই আপনার যেমন ভোটের কারচুপি হবে না, তবে রিগিং যেটা সেটা পসিবল হবে না। এর ফলে অনেক বিতর্কেরই অবসান ঘটবে। ভোটার আইডি কার্ড খুব সুন্দর ব্যবস্থা এবং খুব ভালো ব্যবস্থা। এটা হলে ভুয়া ভোটারের সংখ্যা কমে যাবে। প্রকৃত যারা ভোটের পরিচয়পত্র আছে তারাই ভোট দিতে পারবেন এবং ন্যাশনাল আইডি কার্ডটা এর সাথে জড়িত। এটা আমাদের শুধু দেশে না, বহির্বিশ্ব আমাদের এই যে জাতীয় একটা পরিচয়পত্র বহন করব, এটার জন্য আমরা নিজেরাও গর্ববোধ করি এবং সরকার যে কাজটা করতেছেন এর জন্য সরকার সহ বাংলাদেশ সেনাবাহিনীকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এটা খুব ভালো কাজ করতেছে। এটা হইলে মনে করেন বিভিন্ন কাজে যেটা দরকার, স্কুলে ভর্তির জন্য বাচ্চাদের বা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হলে বা বিভিন্ন প্রকারে আমাদের সুবিধা। অবশ্যই আমি এটা সাপোর্ট করি। আইডি কার্ড অবশ্যই দরকার আমাদের প্রত্যেকটা নাগরিক। আইডি কার্ড এটা তো প্রত্যেকের জন্যই জরুরি। আমি তো মনে করি শুধু প্রাপ্তবয়স্ক নয়, সবার পরিচয়পত্র থাকা উচিত। বিশেষ করে বয়সের ক্ষেত্রে যে ব্যবধান বা অসামঞ্জস্যতাটা দেখি আমরা বিভিন্ন জায়গায়, সেটা দূর করতে এটা অনেক ক্ষেত্রেই হেল্প করবে। আর পরিচয় তো সব জায়গায় দরকার হয়, সেক্ষেত্রে আইডি কার্ডটা অনেক বেশি ভূমিকা রাখবে। একবারে খুব সুবিধা কি, আমার জায়গা জমিন যত আছে আমি বিদেশ গেলে এটা আমার এটা সাক্ষী দিবে। আমার বাংলাদেশের বাসিন্দার, আমি সব দিকে দিয়ে শান্তি, আর কোনো ভেজাল নেই। অনেক সুবিধা এটাতে। ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে, আমাদের পাসপোর্টের ক্ষেত্রে এটা খুব একটা ভালো একটা জিনিস। আর এটা আমাদের একটা পরিচয়পত্র হয়ে গেল এটাতে। ভোটার নিবন্ধনের পর পর্যায়ক্রমে প্রতিটি নাগরিক পাবেন একটি ফটোসহ কার্ড, যেটি হবে তার পরিচয়পত্র প্রতিটি জাতির জন্য, যা অত্যন্ত দরকারি এবং জরুরি। আইডি কার্ডটা এটা অত্যন্ত জরুরি, কারণ প্রত্যেকটা দেশেই, বাইরের বিদেশের কথা আমি বলি, বিদেশে সবারই আইডি কার্ড আছে। আমাদের দেশে যখন এটা হইতেছে তাহলে এটা অত্যন্ত জরুরি এবং এটার দ্বারা মানে কারো ভোট কেউ দিতে পারবে না। আর বিশেষ করে দেখা যাইতেছে একজন কয়েকটা জায়গার মধ্যে ভোট দিত আগে, যেমন ঢাকা থেকে কেউ ভোট দিয়ে আবার দেশে গিয়ে ভোট দিত, তখন সে একটা জায়গায় ভোট দিতে পারবে। এই জন্য আইডি কার্ডটা আমি মনে করি যে এটা খুব খুব সুন্দর, সরকার ভালো একটা করছে। কারণ অনেক সরকারই তো বলছে যে করবে কিন্তু করে নাই, কিন্তু এই সরকার আইসা এটা কইরা এটা একটা নজির সৃষ্টি করলো এই দেশের মধ্যে। অনেক সুবিধা। ধরেন আমি একটা বিদেশে যাই, বিদেশে ভিসা আসলে বিদেশ যাইতেও লাগবে, সব জিনিসে লাগবে এই আইডেন্টি কার্ডে। সরকারি যে কাজ করতে হবে এই কার্ডটা লাগবে। জাতীয় পরিচয়পত্রটা এটা আগে আমাদের, এটা দুর্ভাগ্য যে স্বাধীনতার পর এটা অনেক আগে হওয়া উচিত ছিল। এটা একটা যত যাই হোক একটা তত্ত্বাবধায়ক সরকারের এটা কাজ না। আর জাতীয় পরিচয়পত্র হওয়ার পর বাংলাদেশ যেটা একটা ট্রাইবাল কান্ট্রিতে, আমাদের যারা একটু শিক্ষিত তাদের চেয়ে যারা দরিদ্র তারা বেশি সুফলটা পাবে। কারণ বিভিন্ন যখন যে কোনো বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস যখন আসে, যখন ত্রাণ দেওয়ার কথাটা আসে, তখন বিভিন্ন পক্ষপাতিত্বের কথাটা শোনা যায়। অন্তত এতটুকু যদি জাতীয় পরিচয়পত্রটা হয়ে যায়, অন্তত সুষ্ঠুভাবে যে ত্রাণ বিতরণ বা অন্যান্য যে কার্যক্রমগুলো, এটা হয়তো বা আশা করা যায় যে অন্তত তার কোনো সমস্যাটা হবে না। যে কোনো একটা বিদেশে বাইরে যাইতে গেলেও পাসপোর্ট করতে গেলেও এটা লাগবে, তো অনেক কিছু করতে গেলে এটা কাজে লাগবে আর কি। অনেক সুবিধা, মানে ধরেন আমি এখানে মেডিকেল ভর্তি হলে আমার ওইটা লাগবে, এখানে কাজ গেলে ওইটা আমার লাগবে, ওইটা আমার সঙ্গে রাখতে হবে। আমার না হলে আমার ওটা মেডিকেল ভর্তি করবো না, বা অন্যান্য কোনো কাজ যাই তবে কাজও দেবো না। প্রযুক্ত ভোটার আইডি কার্ডটা আমরা দেখতেছি, আগে তো আমাদেরকে ইউনিয়ন পরিষদের যে একটা কার্ড মানে পরিচয়পত্র আনতে যেতে হতো, এখন তো আর এই সরকার এটা করার কারণে আমরা হয়তো এটা যেতে হবে না। যেহেতু আমাদের একটা আইডি কার্ড দিবে, যে কোনো চাকরি ক্ষেত্রে এটা সুযোগ সুবিধা আমাদের অগ্রাধিকার বেশি হবে। এবং আইডি কার্ডটা করলে হয়তো আমরা পাসপোর্ট, ভিসা টিসা বা বাইরে যদি আমরা যেতে চাই, সেটাতে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো। আশা করি এটাই আমাদের আইডি কার্ডটা আমাদের খুবই কাজে লাগবে। সব দিকেই সুবিধা দেন, দেশের বাইরে যেতে লাগবে, ব্যাংকে, সব দিকেই তো সুবিধা হবে। এটা ভালো লাগতেছে, এটা আমার ছবি থাকবে, আইডি কার্ড থাকবে, এটা দেখে আমারটা আমি দিতে পারবো, অন্য কেউ দিতে পারবো না, আমারটা আমি দিতে পারবো। এই জন্য আরও সুবিধা আছে। মনে করেন রাস্তাঘাটে চলাফেরাতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমার বাসায় চেহারা দিতে পারবো যে এই ছবিটা এই লোকে আত্মহত্যা বা একটা অ্যাক্সিডেন্ট করছে। অনেক ক্ষেত্রে কাজে লাগবে এটা, পাসপোর্ট বানাইতে, তারপর চাকরির ক্ষেত্রে, মানে অনেক সব দিক দিয়ে সুযোগ সুবিধা। জমি কেনা বেচা করতে, এই চাকরিতে যোগ দিতে, তারপরে টেলিফোন লাইন আনতে,
কারেন্টের মিটার আনতে, সব কিছুতে অনেক কিছুতেই ছেলেমেয়েদেরকে স্কুলে ভর্তি করাতে বিভিন্ন কাজে এটা সুবিধা, তাই এই ভোটার লিস্ট আগ্রহ সহকারে করতে আসছি। চেয়ারম্যানের কাছে যেতে হবে না, মেম্বারের কাছে যেতে হবে না, মহল্লার ওয়ার্ড কমিশনের কাছে যেতে হবে না, এটা তো সবচেয়ে বড় একটা সুবিধা আমাদের। এখন পর্যন্ত দেশে 4 কোটি ভোটার নিবন্ধিত হয়েছে। যে প্রক্রিয়ায় ভোটারের নিবন্ধন চলছে তাতে সন্তুষ্ট দেশের প্রতিটি নাগরিক। এই ব্যাপারে তারা তাড়াহুড়োও করতে চান না। আমার কাছে খুব ভালোই লাগতেছে, কারণ এই ধরনের আইডেন্টি কার্ড দরকার আছে বাংলাদেশের সব মানুষের, এই জিনিসটা দরকার আছে এবং এটা ভবিষ্যতের জন্য অনেক কিছু বেঁধে রাখবে এই জিনিসটা। বর্তমান সরকার আইডি কার্ডের যে উদ্যোগ নিয়েছে এবং নির্বাচন কমিশন সত্যিকার একটা প্রশংসনীয় উদ্যোগ। এটা জাতির কাছে এর আগে বিভিন্ন সরকার বিভিন্নভাবে ওয়াদা দিলেও এটা বাস্তবায়িত হয়নি। বর্তমানে সরকার উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করতে গিয়ে একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন এবং এটা জাতির কাছে শুধু নয়, বিশ্বের কাছে আমাদের জাতির মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। শুধু তাই নয়, সামাজিক সমস্ত ক্ষেত্রে জাতীয় আইডি কার্ডটা ব্যবহার করে প্রত্যেকটা নাগরিকের সত্যিকার অধিকারটাকে সে তুলে ধরতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। এই ভোটার আইডি কার্ডটাকে আমি খুব স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় এতে করে একটা মানুষের সত্যিকার প্রকৃত তার কি পরিচয়, কি তথ্য সেটা জানা যাবে। আপনি কখনো মিথ্যা পরিচয় দিয়ে নিজের নাম পাল্টে ফেললেন বা নিজের আইডেন্টিটি পাল্টে ফেললেন, সেটা পারবেন না। এটা অবশ্যই এটা খুবই ভালো পদক্ষেপ এবং সবাই কিন্তু এটাতে খুশি হচ্ছে। আমি যেমন ছবি তুলছি, আমার বাড়ির যে কাজের মহিলা সেও কিন্তু ছবি তুলছে, আমরা সবাই একও হয়ে গেলাম, আমাদের কোনো বিভেদ নাই। তাই সে আর আমি একই সঙ্গে একই জায়গায় ছবি তুললাম এবং আমাদের একটা পরিচয় থেকে গেল, সেটা বড় জিনিস আমার মনে, শুধু আমি না সমস্ত দেশের লোকের। এটা ঠিক সঠিক হয়েছে, এটা প্রয়োজন ছিল, আইডি কার্ডের প্রয়োজন ছিল। আমরা কি করতে আসছি, কি করে করতে আসছি, এটা ইট ইজ ভেরি নেসেসারি ফর আস। এটা ঠিকই আছে আইডি কার্ডটা। বিগত দিন তো আমাদের ছিল না, বিগত দিন শুধু আমাদের এই নির্বাচন শুধু ভোটার লিস্ট দেখেই আমাদের ভোট হইতো। এখন আইডি কার্ড হলে এটা শনাক্ত হয়ে গেল, জাল ভোট হবে না এবং সুনির্দিষ্টভাবে সবাই ভোট দিতে পারবে এবং গ্রহণযোগ্যতা বাড়বে। আইডি কার্ড সবার জন্য এটা ভালো। আমরা যেহেতু একটা আইডেন্টিটি কার্ড পাবো, জাতীয় পরিচয়পত্র হবে, অবশ্যই আমি পজিটিভলি দেখছি ব্যাপারটাকে। আমি মনে করি ভালো হবে, যা হবে পজিটিভ হবে। ইনি একজন ব্যবসায়ী। দেশের অর্থনীতিতে যার মতো ব্যবসায়ীদের অবদান অনেক। চলুন দেখি ভোটার আইডি কার্ড নিয়ে তার মতামত কি। আমাদের দেশে আগে একজন অবশ্য আরেকজনের ভোট দিয়ে দিত, যা এখন আর করা সম্ভব নয়। যেমন ভোটার আইডি কার্ডে এখন আমাদের সবারই ছবি আছে। যখনই আমরা ভোট দিতে যাব তখন সবাই ছবি দেখে নিবে যে এটা সঠিক আমি কিনা বা আপনি কিনা। তখন ইজিতেই ভোটটা সঠিকভাবে দেওয়া সম্ভব এবং এ ব্যাপারে বলতে পারবো যে এখন আর ভোট নিয়ে কোনো কারচুপি করা সম্ভব নয় এবং এই ভোট নিয়ে কোনো জালিয়াতি অথবা একজনের ভোট আরেকজনকে দিয়ে দেওয়া এটা আর করা সম্ভব হবে না, এটা আমার অভিমত। ভোটার আইডি ছাড়া আমি যেই দেশের একটা নাগরিক, এই যে আজকে আমি ব্যবসা করি, এই নাগরিক আমি যখন বলবো যে এই দেশের নাগরিক, এটা আমার প্রতিষ্ঠান, এই পরিচয় আমার নাই। এই ভোটার আইডিটাই আমার পরিচয়, জাতীয় পরিচয় হিসেবে এটাই আমার পরিচয় যে এই দেশের আমি একজন নাগরিক এবং এইখানে আমি ব্যবসা করতেছি, এটাই আমার পরিচয়। ব্যক্তিগতভাবে আমি বলবো আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, আমার প্রায় দেশের বাইরে যেতে হয়। যখনই দেশের বাইরে যাই আমরা সব জায়গায় দেখা যায় আমরা যেখানেই যাই তখনই আমাদেরকে বলে ক্যান আই হ্যাভ এ সি ইউর আইডি প্লিজ। তখন আইডি বলতে আমরা কি মনে করি, আমাদের যে পাসপোর্ট আছে এইটাই। তা আমরা দেখা গেল আমরা পকেটে করে সবসময় পাসপোর্ট ক্যারি করি না। তাই পাসপোর্ট ক্যারি না করার কারণে আমরা কিন্তু কাউকে আইডি দেখাইতে পারি না। অথচ আমরা যে কিউতে থাকি ওইখানে আরও যে অনেক দেশের লোকজন ওই কিউতে আছে, তারা কি করে সবাই আইডি দেখায় একটা দিনে পাস হয়ে চলে যায়, আর আমাদের করে কি সাইডে দাঁড়া করায় রাখে। এই যে সাইডে দাঁড়া করায় রাখে তখন আমার কাছে ব্যক্তিগতভাবে আমি খুব লজ্জিত যে আমি কোন দেশের নাগরিক। হ্যাঁ, আমার একটা পাসপোর্ট আছে, বাট পাসপোর্ট আই কান্ট ক্যারি অলওয়েজ উইথ মি। সে আইডি কার্ড থাকলে হয় কি এটা আমার মানি ব্যাগে রাখা যায়, তখন আইডি কার্ডটা আমি শো করতে পারি, তখন ইজিতেই এটা একটা সম্মানপূর্বক যে আমাকে ওই জায়গা থেকে পাস করে দিল, আমি পাস হলাম। আর আইডি কার্ড না থাকলে আমাকে কি করতেছে, ব্যাক করে দিতেছে। তা আমি রিয়েলি গর্বিত যে এখন আমাদের আইডি কার্ড হচ্ছে, এবং এই আইডি কার্ডটা আমরা দেখাতে পারলে আর কোথাও আমাদেরকে লজ্জায় পড়তে হবে না। হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী দেশের বাইরে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেশের জন্য এটা জরুরি প্রয়োজন। আমাদের দেশে সাপোজ আপনি একটা জমি কিনবেন,
ওই ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে আপনার নাম জলিল, বললাম জি, টাকা বুঝে পাইছেন, টাকা বুঝে পাইছি, জমি রেজিস্ট্রি হয়ে গেল, হোয়াট ফর, হু ইজ জলিল, নোবডি নো। এখন যদি আইডি কার্ডটা থাকে তাহলে এখানে তার নাম্বার থাকবে যে আইডি কার্ড নাম্বার এত, জলিল এত। যখনই বলবে যে আপনি জলিল, যে বললো যে আমি জলিল, আপনার আইডি কার্ড বের করেন, আইডি কার্ডটা দেখলো মিলায় নিল, এখানে কোনো জোর চুরি করার কোনো ব্যবস্থা নাই। আইডি কার্ড ছাড়া আসলে কিছুই করা সম্ভব না দেশে। এই যে দেশের আইন শৃঙ্খলা যাই বলুন, আজকে আমরা একটা মোবাইল নিয়ে নেই সহজেই, আরেকজনের নাম দিয়ে, ছবি আরেকজনের নাম দিয়ে যে ফিল আপ করে একটা মোবাইল কিনে নিলাম, এই মোবাইল দিয়ে আমরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছি। অথচ যখনই আমার আইডি কার্ড থাকবে তখন আমার আইডি কার্ড নাম্বার দিয়ে এবং ছবিতে, আমার আইডি কার্ডে আমার ছবি আছে, নাম্বার আছে, এবং আমি অ্যাপ্লিকেশন করলাম ওইখানে আমার ছবি আছে। যারাই আমাকে একটা মোবাইলের সিম কার্ড দিবে, দুইটা মিলাই দিবে। আর তখন আমি এই মোবাইলটা ব্যবহার করলে আমি সচেতনভাবে ব্যবহার করব যে আমার এই মোবাইলটা দিয়ে যে সন্ত্রাসী কোনো কার্যক্রম না হয়, এবং যদি হয় তাহলে আমাকে ধরতে খুব সহজ হবে। তা আইডি কার্ড ছাড়া আসলে দেশের কোনো জাতি হিসাবে পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমি বলবো এটা। এবং এটা আমি গর্বিত যে আমাদের দেশে এখন আইডি কার্ড আছে। এই ভদ্রলোক একজন ব্যাংকার। ভোটার আইডি কার্ডের ব্যাপারে তিনিও অত্যন্ত খুশি। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগটা অনেক আগে নেওয়া উচিত ছিল। জায়গায় সরকারকে আমি ধন্যবাদ জানাবো যে এই উদ্যোগ, সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এই ভোটার আইডি কার্ডটা আমাদের সামাজিক জীবনে প্রতিটি ক্ষেত্রে এটার একটা ভালো এফেক্ট আমরা পাবো। বিশেষ করে আমি ব্যাংকার হিসেবে বলবো যে এই বিষয়টি, ভোটার আইডি কার্ডটি আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য অত্যন্ত একটা জরুরি একটি বিষয়। এটা একটা বিশাল লজিস্টিক সাপোর্ট হিসেবে আমরা এটাকে পাচ্ছি। কেননা একটা ভোটার আইডি কার্ডের নাম্বার ধরে আমরা তার সমস্ত ইনফরমেশন তাকে আমরা পাচ্ছি। এই কারণে আমরা এই ভোটার আইডি কার্ডটাকে আমরা বলবো যে এটা সরকারের নিঃসন্দেহে একটা সুন্দর উদ্যোগ। এভাবেই উদ্বেলিত আশাবাদী প্রতিটি মানুষ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। আর এই প্রত্যাশা পূরণের প্রথম এবং প্রধান শর্ত হল একটি নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা। এমন একটি ব্যবস্থা যেখানে একজন নাগরিকের ভোট আরেকজন দিতে না পারে, ভোট কারচুপি বন্ধ হয় চিরতরে। এখানে যেমন প্রতারণার কোনো থাকবে না। এই কার্ডটা আমার বাইরে যাইতে, পড়াশোনা বা যে কোনো কাজে গেলে এই কার্ডটা দেখালে আমি যে বাংলাদেশের নাগরিক সেই সম্পর্কে আগে যে জাল ভোট হইতো এটা কেউ দিতে পারবো না। তাছাড়া জাতীয় পরিচয়পত্র পাইলাম এই ভোটার হওয়াতে, অনেক ভালো কাজ করছে সরকার। জাল ভোট দেওয়া পারবে না, এটা থাকলে ভোটটা পাকাপোক্ত হবে। এটা কি জাল ভোট দেওয়া যাবে না? সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়া লাগবো। আমাদের সরকার ভালো হোক, এই আমরা চাই। ভোটার আইডি কার্ড মানে প্রতিটা দেশের মানে নাগরিকের মানে কি থাকলে ভালো, কারণ সে তার মানে সুষ্ঠু ভোট যে কেউ দিতে পারবে এবং মানে ভোটের কারচুপি হবে না। একটা মানে গণতান্ত্রিক সরকারের জন্য এটা খুবই প্রয়োজন। এটা মানে আমাদের জন্য মানে একটা সুফল বয়ে আসছে এই দেশে জনগণের জন্য, আমাদের প্রত্যেকের জন্য এটা ভালো। আমরা বাইরে গেলে আমরা বলতে পারি আমরা এদেশের নাগরিক, মানে সেটা আমরা পরিচয় দিতে পারবো। ভালো উদ্যোগ। মনে করেন যে ভোট নকল মানে চুরি মানে এককভাবে আর মানে ভোট দিতে পারবে না, এক ভোট একটা দিতে পারবে। ছবিযুক্ত ভোটার আইডি কার্ড এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আগে দেখা যেত যে এই একজনের ভোট আর একজন দিয়ে দিত, এখন আর সেই সুযোগটা থাকবে না। এবং আগে সারা বাংলাদেশে 2-3 জায়গায় একটা লোক ভোটার হয়ে ভোট দিত, কিন্তু এখন এই ছবিযুক্ত হওয়ার প্রেক্ষিতে এবং কম্পিউটারাইজড করাতে সারা বাংলাদেশে এক জায়গায় সে হতে পারবে এবং অন্য কোনো জায়গায় কেউ আর হতে পারবে না। আর দ্বিতীয়ত এই ভোটার কার্ডটা যে কোনো কাজে, যেমন ব্যবসায়িক ক্ষেত্রে ভোট দেওয়া তো আছে, অন্য যে কোনো জায়গায় ব্যাংক, সব জায়গায় এটা খুব কার্যকরী পদক্ষেপ, এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ঐতিহাসিক, এটা আমি মনে করি। সেটা যদি ন্যাশনাল আইডি কার্ড হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই এটা পজিটিভ, এটা পারফেক্ট আমরা দেখতেছি, ঠিক আছে। আর এমনি আইডি কার্ডের যেটা আমরা বুঝি, ভোটার আইডি কার্ডে হয়তো ছবি থাকলে নিজের ভোটটা স্বয়ং নিজে দিতে পারবে, কেউ জাল ভোট দেওয়ার কোনো সুযোগ সুবিধা এখানে থাকে না। এটুকু এইভাবে মূল্যায়িত হচ্ছে আমার কাছে। এই ভোটার লিস্টে হলে ভোট দিতে অনেক সুবিধা হবে, কোনো গ্যাঞ্জাম হবে না এবং এইখানে কোনো ঝামেলা হবে না। এটা কেউ অন্য লোকে আর দিতে পারবে না, আমার ভোটার কেউ চুরি করে দিতে পারবে না, না নিজেরটা নিজে দিতে পারবো। দেশের প্রতিটি মানুষই যেভাবে ভোটার নিবন্ধন ও ভোটার আইডি কার্ডের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতে একটি ব্যাপার স্পষ্ট, এই দেশের মানুষ চায় একটি নির্ভুল ভোটার তালিকা, যেখানে তার পছন্দের সঠিক মূল্যায়ন হবে। এমন একটি ব্যবস্থা
যেখানে নিশ্চিত হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এমন এক পদ্ধতি যেখানে প্রতিটি নাগরিক পাবেন তার আত্মপরিচয়। বেশ কিছু প্রামাণ্য চিত্র আছে যেগুলি আমি নির্মাণ করেছি, এগুলো আবার সামনে চলে আসবে আশা করি। মামা ধীরে ধীরে নিয়ে আসবেন সামনে, আমরা দেখব। ছোট্ট একটু কথা বলছি। বাংলাদেশে 7 জন বীর শ্রেষ্ঠের গ্রামের বাড়ি আছে, 3 জন ভাষা সৈনিকের গ্রামের বাড়ি আছে। যারা ওনাদেরকে নিয়ে গবেষণা করেন তারা একদিন এসে আমার কাছে বলল, ভাই আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা গবেষণা করি, কিন্তু এদের প্রত্যেকের গ্রামের বাড়িতে যাওয়ার আমার সুযোগ হয়নি। সে বাংলাদেশ টেলিভিশনে কাজ করার সুবাদে আমার এই 7 জন বীর শ্রেষ্ঠের গ্রামের বাড়িতে আমি গিয়েছি, 3 জন ভাষা সৈনিকের গ্রামের বাড়িতে গিয়েছি। ওনাদের প্রত্যেকের উপরে আমি ডকুমেন্টারি নির্মাণ করেছি এবং যেটা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সাহসের, সংগ্রামের আর আত্মত্যাগের। আর এই লড়াইয়ে অমিত সাহস নিয়ে যুদ্ধ করেছিলেন সেদিনের ইপিআরের বীর যোদ্ধারা। তারা মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, গড়ে তুলেছেন প্রথম প্রতিরোধ। আপনারা জানেন যে বীরশ্রেষ্ঠ লান্স নায়েক মীর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ লান্স নায়েক মুন্সি আব্দুর রউফ 2 জন বিডিআর সদস্য স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাব অর্জন করেছেন এবং তাদের অবদান আমরা সবসময় স্বীকার করে থাকি। এবং গ্রন্থাগার এবং জাদুঘর যে নির্মাণ করা হয়েছে, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি মনে করি এবং আমরা সকলেই মনে করি যে তাদের বীরত্ব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং এই গ্রন্থাগারের মাধ্যমেই বোধহয় এটা করা সম্ভব। তাদের বীরত্ব দিয়ে আমরা উৎসাহিত হয়েছি বিডিআরে। আমরা আশা করি, আমরা মনে করি যে তাদের বীরত্বের কথা পড়ে এই ব্যাপারে জেনে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে এবং দেশপ্রেম, দেশের প্রতি কর্তব্যবোধ এটা বৃদ্ধি পাবে। আমি মনে করি তাদের বীরত্বের কথা পাঠ্য বইগুলোতে তুলে ধরতে হবে এবং এটা বিভিন্ন সময়ে তাদের বীরত্বের কথা নিয়ে আলাপ আলোচনা করতে হবে, লেখালেখি করতে হবে। দরকার হলে মুভি তৈরি করা যেতে পারে, যাতে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম এই ব্যাপারে জানেন এবং তার থেকে অনুপ্রেরণা অর্জন করতে পারেন। মৃত্যু নিশ্চিত জেনেও যিনি লড়াই করে যান সহকর্মীদের রক্ষার জন্য, তিনিই তো বীরশ্রেষ্ঠ। এরকম একজন বীর যোদ্ধার নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। ৭১-এর মুক্তিযুদ্ধে তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু পরাজিত হননি। এই বীর সাহসী যোদ্ধা জন্মেছিলেন নড়াইলের মহিষখোলা গ্রামে। তার সম্মানে এখন যার নাম নূর মোহাম্মদ নগর। এই মাঠ, এই নদী, এই বৃক্ষ নূর মোহাম্মদের দুরন্তপনা, উদ্যম আর উচ্ছ্বাস দেখেছে। দেখেছে তার শৈশব, কৈশোর, যৌবন। প্রকৃতি আর মানুষের প্রতি এত ভালোবাসার সৃষ্টি হয়েছে তার এই মাটি থেকে, এই প্রান্ত ছোঁয়া সবুজ থেকেই। যাতে করে নানা ধরনের লোকজন আসবে এখানে এবং তাছাড়া আমাদের এই স্কুলের অন্যান্য মানুষজন আছে, তারা এসে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবে। বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমি এবং আমার এলাকাবাসী, আমার ইউনিয়নের পক্ষ থেকে বর্তমান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যেহেতু বীরশ্রেষ্ঠ দেশে 7 জন, তার মধ্যে আমাদের মাটিতে জন্ম একজনের, বীরশ্রেষ্ঠের যে মর্যাদা সেটা আমরা যথাযথ দিতে পারি নাই। যাই হোক, তবু আমরা বর্তমান সরকারের ডিসিশনের এই কার্যক্রম শুরু হয়েছে,
এবং এলাকাবাসী মুক্তিযুদ্ধ সম্পর্কে যে জিনিস জানতো না, সে জিনিস এই স্মৃতি এবং জাদুঘর হওয়ার পরে এবং উদ্বোধন হওয়ার পরে সেটা বাচ্চাতে শুরু করে বুড়ো পর্যন্ত প্রত্যেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে এবং বুঝতে শিখেছে। 1971 বিপন্ন নূর মোহাম্মদের মাতৃভূমি। নূর মোহাম্মদ ঝাঁপিয়ে পড়লেন মুক্তিযুদ্ধে, সম্মুখ সমরে শহীদ হয়ে অমর হয়ে রইলেন এই দেশে, এই মাটিতে। 36 বছর পর নড়াইলের এই সোদা মাটিতে, এই অকৃপণ বৃক্ষের কাছে ফিরে এলেন তিনি রাজসিকভাবে। এই স্মৃতি গ্রন্থাগার আর জাদুঘরটি যেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। এখন আবার তার নাম উচ্চারিত হচ্ছে এই গ্রামে, তার বীরত্ব গাথার গল্প করছে গর্বিত এলাকাবাসী। ভালো লাগছে সরকার আমাদের যে এলাকায় ওনার যে জাদুঘরটা হয়েছে, এই এলাকার লোকজনবাসী এখানে যে পাঠাগার করেছেন বা জাদুঘর করেছে, এখানে বিভিন্ন প্রকারের বই রাখছে এবং কিভাবে উনি যুদ্ধ মারা গেল ওনার ইতিহাসটা এখানে লেখা আছে, সাইনবোর্ডে জাদুঘরে লেখা আছে। এলাকাবাসী এটা জানতে পারছে এবং বুঝতে পারছে। এলাকাবাসী খুব ধন্য। আগে গ্রামের নামটা ছিল মহেশখালী, এখন এই গ্রামের নাম নূর মোহাম্মদ নগর সরকার গঠন করছে। এই স্মৃতি স্মারকটির মাধ্যমে একদিকে যেমন সম্মানিত করা হয়েছে বীর শ্রেষ্ঠের জন্মস্থানকে, তেমনি নতুন প্রজন্মকেও আলোকিত করা হবে। সবাই পাবে জ্ঞান চর্চার চমৎকার এক পরিবেশ। এটা তো একটা খুশির ব্যাপার। এ জায়গায় যে বিকালে লোকজন আসে, সমস্ত বইটি পড়ে, তাদের জ্ঞান বৃদ্ধি হয়, সব জানতে পারে। আমি মনে করি যে এই সরকারের এই যে উদ্যোগটা, এই উদ্যোগের কারণে এই গ্রামের যে মানুষের মধ্যে শিক্ষার যে বিস্তারটা করবে। এখানে একটা স্কুল আছে এবং একটা কলেজ গড়ে উঠছে। এই স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে এখানে পড়াশোনা করে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমার বিশ্বাস এই উদ্যোগের দ্বারা এই সরকারের একটা মহান কাজ এই জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এভাবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে শ্রদ্ধা ভরে স্মরণ করে দেশের প্রতিটি মানুষ। আমাদের মহান মুক্তি সংগ্রামে অসংখ্য বীর গাথার মধ্যে একটি সৃষ্টি করেছিলেন বাংলাদেশ রাইফেলসের গর্বিত সদস্য বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। 1971 8 এপ্রিল এই যোদ্ধা চট্টগ্রামের এক বীরত্বপূর্ণ লড়াইয়ে শহীদ হন। এই অমিত সাহসী যোদ্ধার জন্মস্থান ফরিদপুর জেলার কামারখালী ইউনিয়নে একটি ছোট্ট গ্রামে। যুদ্ধ শেষে এই গ্রামের কৃতি সন্তান মুন্সি আব্দুর রউফ বীরশ্রেষ্ঠের মর্যাদা পেয়েছেন। কিন্তু এই গ্রামের মাটি, এই গ্রামের আকাশ বাতাস তার শোকে নীরবে দীর্ঘশ্বাস ফেলেছেন। আর নতুন প্রজন্মের কাছে তিনি হয়ে পড়েছিলেন প্রায় বিস্মৃত। কিন্তু 36 বছর পর আবার ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের চর্চা হচ্ছে এই গ্রামে। এই স্মৃতিস্মারক, এই জাদুঘর, এই গ্রন্থাগারের মাধ্যমে এটা আমাদের জন্য, গ্রামের জন্য খুবই উন্নয়ন হবে, খুবই ভালো হবে। এটা দেশের জন্য সর্বসাধারণের জন্য ভালো হবে। এই এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে এদের জন্য খুব ভালো হবে, কারণ বিভিন্ন রকম বই পুস্তক আসবে, এখান থেকে জ্ঞান অর্জন করবে। এটা সবার জন্য এটা মঙ্গল হবে। বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ উনি আমাদের এই এলাকার ছেলে। উনি 1971 সালে মুক্তিযোদ্ধায় পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে উনি শহীদ নামে খ্যাতি অর্জন করেন। তো অনেক সরকার চলে গেছে, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের নামে এখানে কোনো কিছু হয় নাই। তো বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে উদ্যোগ নিয়েছে, ওনার উদ্যোগেই এখানে এই বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের নামে পাঠাগার এবং জাদুঘর
হচ্ছে, সাথে অলরেডি কামারখালী পর্যন্ত আমাদের রাস্তা হয়ে গেছে, কারেন্ট আসবে। এই গ্রন্থাগার এবং জাদুঘরের মাধ্যমে এই গ্রামটি আবার জেগে উঠেছে। নিস্তরঙ্গ গ্রামবাসীর জীবনে এসেছে নতুন প্রাণস্পন্দন, আর গ্রামের নামও হয়েছে আব্দুর রউফ নগর। 7 জন বীরশ্রেষ্ঠ এবং 3 জন ভাষা সৈনিকের যে প্রোগ্রাম সরকার নিয়েছেন, স্মৃতি রক্ষার্থে, স্থায়ীভাবে স্মৃতি রক্ষার্থে গ্রামের বাড়িতে জাদুঘর কাম লাইব্রেরি স্থাপন হচ্ছে, এবং আমাদের ফরিদপুরের তথা সারা বাংলাদেশের গর্ব বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ এর নামে এই সালামতপুর গ্রাম, বর্তমান রূপনগর গ্রামে যে স্মৃতি জাদুঘর হচ্ছে, এই জন্য আমরা নিঃসন্দেহে এই গ্রামবাসী এবং এই এলাকাবাসী এই সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা আনন্দিত। গ্রামবাসীদের মিলন মেলায় পরিণত হবে এই স্মৃতি স্মারকটি চালু হলে। ভাই ছিল খুবই দয়ালু ছিল আমাদের উপরে, খুব ছোট থাকতে মানুষ করেছে, আব্বা মারা গেলে পরে উনি মানুষ করেছে। তো আমাদের চাচারা ছিল, পাড়া প্রতিবাসী ছিল, সবাই ছিলেন, ওনারাই আমাদের দেখেছেন। আমার মা তো বিধবা, আমরা তো ছোট ছোট। তা ওই ভাই তো মানুষ করলো, ভাই বিদেশ করলো, সবই করলো, তারপরে আর ভাই পেলাম না। হ্যাঁ, এটাইতে আমি খুব খুশি, খুব আনন্দিত। বীর শ্রেষ্ঠরাই আমাদের নেতা। বাংলাদেশ তাদের রক্তে, তাদের আদর্শে, আর তাদের আদর্শের বাস্তবায়নের জন্য প্রয়োজন তাদের মতো সাহসী, সৎ, দেশপ্রেমিক প্রজন্ম। এই স্মৃতি স্মারকগুলো সেই প্রজন্ম সৃষ্টিতেই পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা।